আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কোশ্চেন করে থাকেন যে নিবন্ধন পরীক্ষায় আমার কি খাতায় মার্জিন কিভাবে করব, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, কালার পেন কি ইউজ করব কিনা, কোটেশনের ব্যাপারে, তারপরে কোন বিষয়টা আগে লিখব। তো এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা আমি মোহাম্মদ আল ফয়সাল 17তম নিবন্ধন পরীক্ষায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো এইখানে যে বিভিন্ন কোশ্চেনগুলা রয়েছে, তো কোশ্চেনে প্রথম হলো খাতার মার্জিনটা কিভাবে করব। আচ্ছা, আমাদের যেই খাতাটা দেওয়া হয় ওই খাতাটা আমরা উপরে এক স্কেল, বাম সাইডে এক স্কেল করব, আর নিচে ওই এক স্কেল পরিমাণ ভাঁজ করব, স্কেল করব না। আর স্কেলটা অবশ্যই পেন্সিল দিয়ে করব, কালার পেন দিয়ে করার দরকার নেই। কলম দিয়েও করা যায়, তবে পেন্সিল দিয়ে দাগটা টানলে ভালো, কারণ কলম দিয়ে দাগ টানলে কলমের কালি বেরিয়ে যায়। তো উপরে এক স্কেল, বাম পাশে এক স্কেল, আর ডাইন সাইডে স্কেল করার দরকার নেই। অনেকে আবার ডান সাইডে স্কেল করলে বক্স হয়ে যায় লেখাটা। নিচে এক স্কেল জায়গা পরিমাণ বাস দিব, তাহলেই খাতাটা দেখতে সুন্দর হবে। এখানে কালার পেনের দরকার নেই। এবং খাতার মধ্যে স্ট্যান্ডার্ড যারা লিখেন, লেখার সাইজগুলো মোটামুটি যাদের ভালো, তারা 12-13 লাইনে হয়ে যায়। অনেকের লেখা ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, কিন্তু 12-13 লাইনে একটা খাতার স্ট্যান্ডার্ড দেখা যায়। তারপর যে খাতার মার্জিনের ব্যাপার গেল, তারপর অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বারটা কিভাবে লিখবো, যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার। অ্যান্সার টু দ্য কোশ্চেন আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যেভাবেই লিখি ওইভাবেই লেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে পরবর্তীতে আপনি যদি সময় বাঁচাতে চান, তো অ্যান্সার টু, আপনি ফার্স্টে কি করেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দেন, ঠিক না, পুরোটা লেখা। কিন্তু পরবর্তীতে অ্যান্সার টু এতটুকু লেখা, দুইটা ফোঁটা, ওই যেটা কি বলে কোলন, কোলন দিয়েই তারপরে 2 মানে 2, তারপরে কোলন দিয়েই 3, এইভাবে লিখতে পারেন। অ্যান্সার টু 4, অ্যান্সার টু 5, এভাবে লিখলে হয়তো কিছুটা সময় বাঁচে। আসলে এইভাবে পরীক্ষা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপরে আচ্ছা, আপনার প্যারাগ্রাফ কয় প্যারাই লিখবো? প্যারাগ্রাফ কি একের অধিক প্যারা ইউজ করা যায়? প্যারাগ্রাফ সাধারণত এক প্যারাই হয়, এক প্যারাই লিখতে হয়। এখন আপনি প্যারাগ্রাফ বর্ণনা করতে যে যদি কোনো রেফারেন্স বা কোনো উদ্ধৃতি টানে, একটু প্যারাটা নষ্ট হয়, তাতে মনে হয় যে এতে কোনো সমস্যা হবে না। প্যারাগ্রাফের যে এক প্যারার যে আমরা স্ট্রিক্ট থাকে এক প্যারাই লিখতে হবে, এরকমটা না। রেফারেন্স কোটেশন হলে প্যারা নষ্ট হতে পারে। প্যারাগ্রাফে যদি আপনি রেফারেন্স বা কোটেশন দিতে চান। তারপরে কালার পেনের ব্যাপারে, যে আমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এটা লিখলাম, এটাতে আমি কালার পেন দিলাম, তারপরে নিচে দাগ দিলাম, বক্স করলাম কালার পেন দিয়ে। আসলে এগুলো সময় নষ্ট ছাড়া কিছু না, কারণ আপনার অ্যান্সারটা লেখাটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অ্যান্সারে আপনি যখন কোটেশন দিলেন বা আপনি কোনো পয়েন্ট দিলেন, তখন সেটা নীলকালি দিয়ে দেন, যাতে টিচারদের চোখে পড়ে, আই ক্যাচিং হয়, যে টিচাররা বুঝতে পারে এটা আপনি এটা একটা পয়েন্ট বা একটা কোটেশন। কিন্তু আপনি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এইটাও লিখলেন কালার পেন দিয়া, তারপরে স্কেল করলেন কালার পেন দিয়া, তারপরে 1 নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 লিখে নিচে দাগ দিলেন, কারণ এগুলোতে তো নাম্বার আসে বাড়ার কথা না, ঠিক আছে। এতে আপনার সময় নষ্ট হইতে পারে। অনেকেই প্রশ্ন করে যে আমি ব্রড কোশ্চেন কত পেজ লিখবো, যে টাইম নাকি লেন্থ, এটা ইম্পর্টেন্ট। কোনটা, টাইম ম্যানেজমেন্ট করব না আমি বেশি লেন্থ? আসলে
পরীক্ষাটা আমাদের সময়ের উপরে হয় 180 মিনিট। তা আপনি 1 নম্বরের জন্য পাইতেছেন 1.8। তা আপনার এইখানে লেন্থ, অনেকের লেখা স্লো, অনেকে দ্রুত লেখে, এটা ডিপেন্ড করবে তার টাইমের উপর। সে 10 মিনিটের জন্য পাইতেছে, হ্যাঁ 10 নম্বরের জন্য পাইতেছে 18 মিনিট। তা 18 মিনিটে তাকে সে যতটুকু লিখতে পারে সর্বোচ্চ, ঠিক না? তবে 3.5 মিনিটে বা 4 মিনিটে যদি সে 1 পেজ লিখতে পারে, বা অনেকে 3 মিনিটেও দ্রুত লিখতে গেলেও লিখতে পারে, তখন সেটা ভালো হয়। হ্যাঁ, যদি আমাদের কোন একটা টপিক লিখতে দিল এবং ওয়ার্ড লিমিট না থাকলে ওইখানে আপনি ওই সময়টাতে সর্বোচ্চ যত লিখতে পারেন এটাই ভালো, যত ইনফরমেশন দিতে পারেন। ইনফরমেশন অনেক সময় ইনফরমেশন থেকে বেশি ম্যাটার করে রেফারেন্স, কোটেশন। আপনি অনেক ইনফরমেশন আবার দিলেন, হ্যাঁ ইনফরমেশন বলে অনেক পেজ লিখলেন, কিন্তু রেফারেন্স কোটেশন আরেকজনে দিল, যেরকম একজনে লিখলো 7 পেজ, সে শুধু লিখেই গেল। আরেকজনে 5 পেজ লিখলো কিন্তু রেফারেন্স দিল, কোটেশন দিল, সেটা কিন্তু আরো ভালো, বেটার। কারণ সেখানে সে যে কিছু জানে এটা টিচারকে বোঝাইতে পারছে। আর আপনি যে কিছু জানেন, দ্যাট মিনস আপনার কাছে শব্দ থাকলে, যদি ভালো শব্দ থাকে, ভালো সেন্টেন্স স্ট্রাকচার থাকে, সেগুলো খাতার মধ্যে প্রেজেন্ট করতে পারেন। তারপর পরীক্ষায় কি আমি 100 অ্যান্সার করাটাই বাধ্যতামূলক? আসলে 100 অ্যান্সার করাটাই বাধ্যতামূলক, কারণ আপনি প্রত্যেকটা প্রশ্ন টাচ করলে আপনি নাম্বার পাবেন। এখন একটা প্রশ্ন খুব ভালো লিখলেন, আরেকটা অ্যান্সারই করলেন না, তাহলে তো আপনি 12 নাম্বার পাবেন না। আপনি চেষ্টা করবেন সবগুলো কোশ্চেনই টাচ করতে, এবং টাইম ম্যানেজমেন্টটা বাসা থেকে করে যাবেন, যে আমি এই সময়ের মধ্যে কতটুকু লিখবো। যেরকম আপনি 10 নম্বরের জন্য পাইতেছেন 18 থেকে 20 মিনিট, এই সময়ের ভিতরে আমি কতটুকু লিখবো, এই টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে করে যাবেন। 100 অ্যান্সার করবেন, কোনটা আগে লিখবো আপনার সিরিয়াল মেনটেন করা এখানে বাধ্যতামূলক না, আপনি যেই কোনো ভাবেই লিখতে পারেন। তবে যেই টপিকটা দিবেন ওই টপিক রিলেটেড সবগুলো তথ্য দিয়ে দিতে হবে। দ্যাট মিনস ধরেন আপনি শর্ট নোট লিখতেছেন, একটা শর্ট নোট লিখে আবার গেলেন গ্রামারে লিখে আবার আসলেন শর্ট নোটে, এইভাবে না করে শর্ট নোট যখন অ্যান্সার করতেছেন সব শর্ট নোট অ্যান্সার করে ফেলান। গ্রামার অ্যান্সার করতেছেন, গ্রামার অ্যান্সার করে ফেলান। গ্রামারে আরেকটা বিষয় যে আমি গ্রামার কি পুরোপুরি লিখবো না শুধু অ্যান্সারটুকু লিখবো। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ স্কুল অংশে, তো এটা আপনি অ্যান্সার লিখলেই হয়। আবার কমপ্লিটিং সেন্টেন্স, এটা কলেজ অংশ আছে, স্কুল অংশ আছে, এইখানে আপনি চেষ্টা করেন পুরোটা লিখে অ্যান্সার করতে, কারণ টিচারের তাহলে পড়তে সুবিধা হয়। কারণ কলেজ অংশে কিন্তু অপশন থাকে 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়। তো সেইখানে যেই 5টা অ্যান্সার করবেন ওই 5টা পুরোপুরি লিখে দিলে টিচারের বুঝতে সুবিধা, এই 5টার অ্যান্সার এটা। নাহলে আপনি শুধু অ্যান্সার লিখলে টিচারের আবার প্রশ্ন পড়তে হয় যে আপনি কোনটার জন্য কোন অ্যান্সারটা লিখলেন। ঠিক আছে, টিচারকেও একটু মাঝে মাঝে রিল্যাক্স দেওয়ার চেষ্টা করবেন, যাতে টিচার রিল্যাক্স হইলে আপনার খাতাটা সুন্দরভাবে সে দেখতে পারে। তখন আপনার প্রতি সে পজিটিভ হবে। আপনার কোটেশনের ব্যাপারটা তো আগেই বললাম, যে কোটেশন এখন শেষ পর্যায়ে আইসা, যেহেতু টাইম পরীক্ষা শেষের দিকে, পরীক্ষা প্রায় আইসা পড়ছে, তো এখন আপনি কি করবেন? এখন কি আপনি ব্রড গুলা মুখস্থ, মানে তথ্য মুখস্থ করবেন? এটা না করে এখন যারা পড়াশোনা মোটামুটি শেষ করছেন তারা কোটেশন গুলো বারবার রিভাইজ করতে পারেন। পরীক্ষার কেন্দ্রে আসলে কোটেশন, রেফারেন্স এগুলো আমাদের ভালো হেল্প করে। বিস্তারিত লেখা তো সবাই বানাই লিখতে পারবে, ঘটনা সবাই জানে, হ্যাঁ ইংরেজি সাহিত্যে সবাই অনার্স মাস্টার্স করা, কমপ্লিট করা, এখানে কেউ কারো কাছ থেকে কম জানে না, সবাই ভালো জানে। কিন্তু কোটেশন, রেফারেন্স এগুলো সবাই দিতে পারে না, কারণ এগুলা দেওয়ার জন্য একটু মেমোরি করা লাগে। তো আপনার যে কোটেশন গুলো আছে, সহজ সহজ ইংলিশের কোটেশন গুলা যেগুলো আমরা সাধারণত শুনে থাকি, ওগুলো একটু মনে রাখতে পারেন। বড় কোটেশন গুলো ছোট করে পরীক্ষায় লিখতে পারেন, ভালো কিছু হতেও পারে। কারণ সব প্রায় 80% স্টুডেন্ট যাবে শুধু পরীক্ষা দেওয়ার জন্য, কারণ এই সময়টাতে আইসা সবাই জব করে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওইরকম প্রিপারেশন থাকে না। সেই কারণে অনেকে পরীক্ষা দিতে যায় কিন্তু ইফেক্টিভ পরীক্ষা দিতে পারে না। কিন্তু আপনি যদি একটু চালাকি করে কোটেশন, রেফারেন্স, হ্যাঁ কবির জন্ম মৃত্যু, তারপরে এটা কিরকম ধরনের কবিতা, যেগুলো আমি সাধারণত হ্যান্ড নোটে প্রিপেয়ার করার সময়, আপনারা যারা আমার সাথে এই হ্যান্ড নোট গুলার সাথে কানেক্ট আছেন, যারা এই বিভিন্নভাবে হ্যান্ড নোট গুলা বা আমার পেইড কোর্সে যারা এক্সাম দিয়েছেন, সাপ্তাহিক পরীক্ষা দিয়েছেন, তারা আমার কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝবেন আমি যে কিভাবে প্রেজেন্ট করছিলাম। কবির জন্ম মৃত্যু দিছি, তারপরে এটা কিরকম টাইপের লেখা বা কবিটা কিরকম টাইপের ছিল, ইংল্যান্ডের না আমেরিকান,
তারপরে এটাকে এই টপিকটার মধ্যে কি আলোচনা করা হয়েছে, ভূমিকা অংশে এটাই আমি আলোচনা করে ফেলাইছিলাম অল্প কথায়। দেন তারপরে রেফারেন্স আনা, কোটেশন আনা, এগুলো দিলে খাতাটার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। টিচারদের কাছে একটু মনে হয় না আপনি কিছু জানেন। যেমন কবির জন্ম মৃত্যু, এটা অবশ্যই এটা জানার ব্যাপার। হ্যাঁ, এটা তা আপনি কি করবেন এখন, সব কবির জন্ম মৃত্যু তার মনে রাখা সম্ভব না। আপনি ইম্পর্টেন্ট উইলিয়াম শেক্সপিয়ার আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, তাদের মতো যারা জন মিল্টন আছে, তাদেরকে তো অ্যাটলিস্ট মনে রাখা দরকার। ঠিক আছে, তো টাইম সেভ, অতি আপনার সেকেন্ড মূল্যায়ন করতে হবে। টাইম সেভ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি দেখবেন যে বেশিরভাগ স্টুডেন্ট একশো অ্যান্সার করতে পারবে না। আপনি শুরু থেকেই সিরিয়াস থাকবেন যে আপনি কতটুকু লিখবেন। হ্যাঁ, আপনার সময় শেষ, আপনি ওটা নিয়ে আর বেশি অগ্রসর হবেন না। চেষ্টা করবেন যে একটা স্ট্যান্ডার্ড, মানে আরেকটা তত্ত্ব হলো যে আপনি একটা খুব 8 পেজ লিখলেন, আরেকটা 3 পেজ লিখলেন। হ্যাঁ, যেরকম একটা প্রথম প্রশ্ন দিতে দিতে আধা ঘন্টা চলে গেছে বা 40 মিনিট চলে গেছে, তো আপনার সময় হলো 20 মিনিট, তা আপনি কি করবেন? এইসব বিষয়গুলা খুব মাথায় রাখবেন। তারপরে আবার একটা কোশ্চেন যে আমি তো এক্সট্রা পেজেও কি স্কেল করব কিনা। আসলে এক্সট্রা পেজ, প্রথম পেজটা তো আমরা সময় পাই পরীক্ষার কেন্দ্রে গিয়ে বৈশা তারপরে স্কেল করি, তো এটাতে আমরা সময় পাই। প্রথম খাতাটা স্কেল করতে পারেন, কিন্তু পরের খাতাটা শুধু বাজ করলেই হবে, স্কেল করার দরকার নেই। এতে আপনার সময় সেভ হবে, কারণ স্কেলের উপরে কোনো নাম্বার নেই। প্রথম খাতাটা তো প্রেজেন্টেশন, একটা সৌন্দর্য, টিচারকে প্রথম ফার্স্ট অ্যাপিয়ারেন্সেই, হ্যাঁ, ফার্স্ট এক্সপ্রেশনে ভালো কিছু দেখাইলেন, কিন্তু পরবর্তীতে আপনার স্কেল করার আর দরকার নেই। আপনি শুধু বাজ করবেন আর লিখতে থাকবেন। মোটামুটি যত সাহিত্য, তো ইংলিশ সাহিত্য, এখানে পারফেকশন বলতে কিছু নাই। আপনি একভাবে প্রেজেন্ট করবেন, আপনার ফ্রেন্ড আরেকভাবে প্রেজেন্ট করবে। হ্যাঁ, এখানে পারফেকশন কিছু নাই। সুন্দরভাবে, হ্যাঁ, যত পরিমাণ বেশি তথ্য দিতে পারেন, যত বেশি পরিমাণ তথ্য দিতে পারেন ততই ভালো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যে খুব টেনশন হইতেছে এখন কি করব, বা আমি যা পড়ি ভুলে যাই। আসলে আমরা যা পড়ি ভুলে যাই, তারপরও পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমরা লিখতে পারি। লিখা ছাড়া কেউ থাকবে না, হয়তো একটু ধীরে লিখবে, কেউ দ্রুত লিখবে। আসলে এখন সবগুলো কোশ্চেন একসাথে ভাবতেছি, তো এই জন্য টেনশন। কিন্তু পরীক্ষার কেন্দ্রে তো আমরা যেইটা লিখবো সেইটা নিয়ে ভাববো, ওই সময় এত প্রেশার আসে না। যারা পড়ে তারা লিখতে পারে, যারা বাসায় প্রচুর পরিমাণে লিখে, যেমন আমার অনলাইন এক্সাম বেচে যারা প্রতি সপ্তাহে পরীক্ষা দিচ্ছেন, তারা পরীক্ষা দেওয়া মানে বাসায় বসে 3 ঘন্টা একটা পরীক্ষা দেওয়া যে কত টাফ, এটা তো আমি জানি। ঠিক আছে, যে 3 ঘন্টা পরীক্ষা যে দিতে পারে বাসায় বসে লিখা, সে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো কিছু করবে, কারণ সে পড়ছে প্রতি সপ্তাহে অল্প অল্প করে পড়া শেষ করছে। তো এই কাজটা তো আমরা সবাই পারি না। হ্যাঁ, পরীক্ষা ছাড়াও অনেকে ভালো করবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে, কিন্তু যে বাসায় পরীক্ষা দিয়ে গেছে, যে বাসায় লিখছে, সে অবশ্যই কোনো প্রবলেম না হলে, আল্লাহ তাআলা যদি কোনো প্রবলেম না সৃষ্টি না করে, তাহলে তো সে অটোমেটিকলি ভালো করবে। তার ভাগ্য যদি ভালো থাকে, অবশ্যই, মানে সে লিখছে বাসায়, সে তো তার ভাগ্য তো ভালো হবেই। হ্যাঁ, তো আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়, আল্লাহ তার কারো প্রবলেম সৃষ্টি করবে না। জাস্ট বোঝাইলাম যে সে বাসায় যেহেতু লিখছে, সে পরীক্ষার কেন্দ্রে স্বাভাবিকভাবে ভালো কিছু করবে, যেহেতু সে বাসায় লিখছে, কিছু টেকনিক জানতে পারছে, তার ভুল ত্রুটিগুলো সে বুঝতে পারছে। তো মোটামুটি এই ছিল প্রশ্ন। হয়তো আরো কোশ্চেন, আরো অনেক কোশ্চেন আছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন, আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01687481461। আর আমার সাথে আমাকে শিক্ষা রিলেটেড বলতে আপনার জব প্রিপারেশন, বা আমি যেহেতু একজন ইংলিশের টিচার, হ্যাঁ, আমার সাথে এইসব বিষয়ে কানেক্ট থাকতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।